টাকা নেই ইসলামী ব্যাংকের কোনো এটিএম বুথে, চরম ভোগান্তিতে গ্রাহকরা। বিভিন্ন বুথ ঘুরেও টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ তারা। যে ইসলামী ব্যাংক একসময় ছিল লাখ লাখ মানুষের ভরসা আর আস্থার প্রতীক, সেই ব্যাংকটি এখন ইতিহাসের সবচেয়ে বড় বিপদে। ইসলামী ব্যাংক কি দেউলিয়া হয়ে যাচ্ছে? সাধারণ আমানতকারী, ব্যবসায়ী থেকে শুরু করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সবার মনেই এখন চরম আতঙ্ক। ব্যাংক দেশের রেমিটেন্সের শতকরা 32% একা আহরণ করে। এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে। তালা ঝুলছে ইসলামী ব্যাংকের অফিসে, তবে কি অবশেষে দেউলিয়া হয়ে গেছে ইসলামী ব্যাংক? হ্যাঁ দর্শক, আওয়ামী লীগের আমলে অ্যাসালম আওয়ামী লীগকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে ইসলামী ব্যাংক থেকে। তবে আমরা ভেবেছিলাম সেটা এবার শুধরে যাবে বিএনপির আমলে, কিন্তু না, সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আবার হয়েছে। অর্থাৎ বিএনপির কিছু অসাধু নেতাদের, মন্ত্রীদের হাত করে কিন্তু আবারও কিন্তু অ্যাসালম দখল করতে যাচ্ছে কিন্তু ইসলামী ব্যাংকে। হ্যাঁ দর্শক, হাসিনা পলায়নের পর থেকে কিন্তু ইসলামী ব্যাংক কিন্তু তার নিজ ধারায় কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন বিএনপি ক্ষমতায় আসার পর আবারও কিন্তু একেবারে তলানিতে চলে গেছে ইসলামী ব্যাংকের তারল্য। পুরনো এমডিকে সরিয়ে নতুন করে অ্যাসালাম তার নতুন এমডিকে নিয়োগ দিয়েছে। অর্থাৎ আবারও ইসলামী ব্যাংকে লুটপাট করার জন্য সকল কিছুই কিন্তু প্রস্তুত করে নিয়েছে এই বিএনপি সরকার, এমনকি অ্যাসালাম গ্যাং মিলে। যার ফলে এখন কিন্তু বহু গ্রাহক কিন্তু তাদের আমানত কিন্তু তুলে ফেলেছে সেই ব্যাংকটি থেকে। আর যার ফলে কিন্তু এখন ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দিয়েছে। যাদের আমানত এখনো ব্যাংকে রয়েছে তারা কিন্তু কেউই কিন্তু টাকা পাচ্ছে না, যার ফলে কিন্তু হাহাকার শুরু হয়ে গেছে পুরো ব্যাংকিং সিস্টেমের মধ্যে। কারণ বাংলাদেশের অন্যতম একটি ব্যাংক কিন্তু এই ইসলামী ব্যাংক, যার মধ্যে কিন্তু দর্শক সবচাইতে বেশি রেমিটেন্স কিন্তু এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আসে। তবে কি সত্যি দেউলিয়া হয়ে গেছে এই ব্যাংক? হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, আমাদের আজকের এই রিপোর্টটিতে এর বিস্তারিত একেবারে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে, যেটা আপনি দেখলে একেবারে স্পষ্ট হয়ে যাবেন ইসলামী ব্যাংক সম্পর্কে এবং ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থাটা কি। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আমরা কথা বলবো। মাত্র 5টি কার্য দিবস, আর এই 5 দিনেই ইসলামী ব্যাংক থেকে বেরিয়ে গেছে 3500 কোটি টাকার বেশি। ব্যাংকের শাখায় শাখায় গ্রাহকদের লম্বা সারি, কেউ আতঙ্কে, কেউ সন্দেহে, সবার গন্তব্য একটাই, জমানো টাকা ফেরত নেওয়া। এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে একটি মাত্র নিয়োগ। গত 24শে মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়। 1 জুন দায়িত্ব নিতে গেলে ব্যাংকের সামনে বিক্ষোভ, বোর্ড সভা বাধাগ্রস্ত, আর সেই উত্তেজনা গড়িয়ে পড়ল সাধারণ গ্রাহকদের মনে। সোমবার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সমাবেশ থেকে বিক্ষোভকারীরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন খুরশিদ আলমকে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডাকা হয়েছে দেশব্যাপী কলম বিরতি। এই পরিস্থিতিতে মঙ্গলবার জাতীয় সংসদ পরিণত হল রীতিমতো রণক্ষেত্রে। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমান সংসদে নোটিশ তোলেন। তাদের দাবি, ইসলামী ব্যাংকের শেয়ার বৈধ মালিকদের ফিরিয়ে দাও, ব্যবস্থাপনায় অন্যায় হস্তক্ষেপ বন্ধ করো। তার সঙ্গে সুর মেলালেন দলের আরো 5 জন সদস্য। শফিকুর রহমান মনে করিয়ে দিলেন পুরনো ইতিহাস। 2016 সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল 447 কোটি টাকা, খেলাপি ঋণ মাত্র 4%। তারপর আওয়ামী সরকারের আমলে এসালম গ্রুপের হাতে ব্যাংকটি তুলে দেওয়া হয়। ফলাফল, খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 51%। অন্তর্বর্তী সরকারের সময় প্রকৃত শেয়ার হোল্ডাররা ফিরলেও এবার আবার বিতর্কিত নিয়োগের মাধ্যমে একই চক্র ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে চাইছে বলে অভিযোগ তার। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক হাত নিলেন। তার সাফ কথা, কোন ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের কারণে গ্রাহকরা টাকা তুলে নিয়ে যায়, বিশ্বে এমন কোনো নজির নেই। একটি মহল ব্যাংকটিকে ব্যর্থ করিয়ে দেশে আর্থিক শৃঙ্খলা নেই এমনটি প্রমাণ করতে চাইছে। তিনি আরো জানালেন, কড়া সত্য, ব্যাংকটির বিগত 2 বছরের মুনাফার দাবি নাকি স্রেফ উইন্ডো ড্রেসিং। 2025 সালের শেষে খেলাপি ঋণ 94,000 কোটি টাকা, মোট ঋণের 51%। 2024 সালের ডিসেম্বরে 69,000 এবং 2025-এর ডিসেম্বরে 84,000 কোটি টাকার প্রভিশন ডেফারেল সুবিধা নেওয়া হয়েছে। ফলে 2026-এর প্রথম প্রান্তিকে নিট লোকসান 268 কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ অভিযোগের আঙুল তুললেন সরাসরি। ভোটের আগে ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের মাধ্যমে নারীদের 10,000 টাকা করে দেওয়া হয়েছে। বলা হয়েছে মাফ হয়ে যাবে। নির্বাচনী বৈতরণী পার হতে আগস্ট 2024-এর পর বিতরণ করা হয়েছে 11,000 কোটি টাকা, যার কোনো হদিস নেই। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকটি তারল্য সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক সহায়তা দেবে। ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেনের আহ্বান, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
কিন্তু গ্রাহকের মন থেকে আতঙ্ক সরাতে হলে যা দরকার সেটি হলো আস্থা। আর দেশের ব্যাংকিং খাতে সেই আস্থার সংকট এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্যই বলছে, গত 3 মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছে 28,000 কোটি টাকা। ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন পথে যাবে? রাজনীতির মঞ্চ নয়, সংসদ নয়, তার উত্তর লিখবেন কোটি গ্রাহক। ঘড়ির কাঁটা সকাল 10টা ছুতে না ছুতেই ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এক অভূতপূর্ব দৃশ্য। শুধু পুরুষ নয়, আজ রাজপথে নেমে এসেছেন শত শত নারী গ্রাহক। তাদের চোখে মুখে এক অদ্ভুত শূন্যতার বুক ফাটা হাহাকার। সারা জীবনের তিল তিল করে জমানো রক্তজল করা আমানত কি চোখের সামনেই হাওয়া হয়ে যাচ্ছে? দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এখন আক্ষরিক অর্থেই এক হাড় হিম করার সুনামি চলছে। মাত্র 7 কার্যদিবসের ব্যবধানে ব্যাংকটি থেকে আতঙ্কিত গ্রাহকরা তুলে নিয়েছেন প্রায় 4,240 কোটি টাকা। একটি দেশের অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ যখন এভাবে কেঁপে ওঠে, তখন সেই কম্পন কেবল ব্যাংকের ভল্টেই সীমাবদ্ধ থাকে না, তা আঘাত হানে রাষ্ট্রের মূল ভিত্তিতে। এখন একই অশনি সংকেত বাজছে ইসলামী ব্যাংক বাংলাদেশের আঙ্গিনায়। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাহকদের এই আতঙ্কিত হওয়াটা কোনো অস্বাভাবিক বা অযৌক্তিক নয়। এই রুদ্ধশ্বাস পরিস্থিতির সূত্রপাত ঘটে গত 24 মে, যেদিন অত্যন্ত আকস্মিক এবং রহস্যজনকভাবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। আর ওই একই দিনে অত্যন্ত তড়িঘড়ি করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই একটি নিয়োগেই যেন বারুদে আগুন ধরিয়ে দেয় ব্যাংকটির বর্তমান কর্মকর্তা কর্মচারী, শেয়ার হোল্ডার এবং গ্রাহকদের একটি বড় অংশের মধ্যে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে টানা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে লাগাতার বিক্ষোভ। আন্দোলনকারীদের স্পষ্ট অভিযোগ, অত্যন্ত সুকৌশলে পতিত ফ্যাসিস্টদের দোসর এবং ব্যাংক ডাকাত হিসেবে পরিচিত এস আলম সিন্ডিকেটকে বর্তমান সরকার পুনর্বাসন করছে। গ্রাহকদের এই আতঙ্কের পেছনে রয়েছে এস আলমের নিয়ন্ত্রিত অন্যান্য ব্যাংকগুলোর এক ভয়ঙ্কর এবং নির্মম অতীত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক বা গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালেই শিউরে উঠতে হয়। এসব ব্যাংকে রাখা গ্রাহকদের আমানত তারা এখনও ফেরত দিতে পারছে না। এমন অনেক গ্রাহক আছেন যাদের অ্যাকাউন্টে হয়তো 85 লাখ টাকা পড়ে আছে, কিন্তু ব্যাংক থেকে তাদের দৈনিক উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র 5,000 টাকা। ইসলামী ব্যাংকেও এস আলমের নামে বেনামে প্রায় 1 লাখ কোটি টাকার মতো ঋণ রয়েছে, যার মধ্যে 57,000 কোটি টাকাই নাকি খেলাপি। এমন একটি মাফিয়া চক্রের ঘনিষ্ঠ লোকজনের হাতে যখন ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা বা টপ ম্যানেজমেন্ট তুলে দেওয়ার খবর আসে, তখন গ্রাহক কেন তার কষ্ট অর্জিত টাকা ঝুঁকির মধ্যে ফেলে রাখবেন? কারণ কোনো ব্যাংক যদি সত্যি দেউলিয়া হয়ে যায়, তবে আমানত বীমা অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা বেশি ক্ষতিপূরণ পাবেন না। আপনার অ্যাকাউন্টে যদি কোটি টাকাও থাকে, ব্যাংক লাল বাতি জ্বললে আপনি পাবেন কেবল ওই 2 লাখ টাকা। কে চাইবে নিজের সারা জীবনের সঞ্চয় এমন এক অনিশ্চিত এবং অনিরাপদ জায়গায় ফেলে রাখতে? এই চরম আস্থাহীনতার কারণেই ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি এবং তারল্য ব্যবস্থাপনায় এখন এক বিশাল ধস নেমে এসেছে। ব্যাংকিং সূত্রগুলো জানাচ্ছে, মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগের আগে ইসলামী ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি উদ্বৃত্ত ছিল। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকটির সিআরআর লক্ষ্যমাত্রা যেখানে 7,000 কোটি টাকা থাকার কথা, সেখানে টানা এই গণ উত্তোলনের ফলে তা বর্তমানে কমে মাত্র 2,600 কোটি টাকায় নেমে এসেছে। সিআরআর এর এই ভয়াবহ ঘাটতির পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা ব্যাংকটির দৈনিক চলতি হিসাবের ব্যালেন্সেও এখন নেগেটিভ বা ঋণাত্মক হওয়ার পথে। দৈনন্দিন লেনদেন সামলাতে এবং গ্রাহকদের গগনবিদারী চাহিদা মেটাতে গিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জরুরি ভিত্তিতে 10,000 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। কিন্তু অর্থনীতিবিদরা হাসছেন এই অঙ্ক শুনে। যে ব্যাংকের গ্রাহকরা বন্যার পানির মতো টাকা তুলে নিচ্ছেন, সেখানে 10,000 কোটি টাকায় কিছুই হবে না। এই প্যানিক ঠেকাতে গেলে মিনিমাম 1 লক্ষ কোটি টাকার ক্যাশ সাপোর্ট লাগবে, যে দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে তারেক রহমানের সরকারের নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সংকটকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমস্যা বলে চেক দেওয়ার এক নোংরা চেষ্টা চলছে। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, যেহেতু সাধারণ গ্রাহকদের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই বর্তমান ক্ষমতাসীন দলের উচিত তাদের নেতাকর্মীদের দিয়ে, অর্থাৎ ছাত্রদল, যুবদল, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা এবং টাকা জমা রাখা, যাতে এস আলম আরামে ব্যাংক চালাতে পারেন এবং লুটপাট করতে পারেন। দর্শক, আওয়ামী লীগের বেশ কিছু অসাধু এমপি মন্ত্রীদের কাজে লাগিয়ে এস আলম কিন্তু বেশ কয়েক বছর যাবতই কিন্তু দর্শক ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু লোপাট করেছে। অর্থাৎ নামে বেনামে প্রতিষ্ঠানের কাগজপত্র বানিয়ে, প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও সেই কাগজপত্র দিয়ে কিন্তু ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু তুলে নিয়েছে এই এস আলম গ্যাং। অর্থাৎ সেই
যে টাকাগুলি তুলে নিয়েছে ব্যাংক থেকে, সেই টাকাগুলি দিয়েই কিন্তু অ্যাসালাম কিন্তু এই ইসলামী ব্যাংকে কিন্তু কিনতে চেয়েছিল আওয়ামী লীগের আমলে। তবে হাসিনার পলায়নের পর কিন্তু তার সাম্রাজ্য কিন্তু একেবারে ধ্বংসের পথে কিন্তু চলে গিয়েছিল। এই ইউনূস সরকার থাকাকালীন ইসলামী ব্যাংক কিন্তু মোটামুটি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তবে এখন যখন বিএনপি সরকার এসেছে দর্শক, তখন কিন্তু আবার টানাপোড়েন শুরু হয়ে গেছে ইসলামী ব্যাংক নিয়ে। বিশেষ করে সম্প্রতি যে এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দিয়েছে, সেই এমডি কিন্তু দর্শক বিএনপি পন্থী, এমনকি অ্যাসালাম পন্থী। আর যার ফলে কিন্তু এই ব্যাংকটির গ্রাহক ফোরাম এমনকি কর্মচারী ফোরাম কিন্তু আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছে এই নতুন এমডিকে সরিয়ে পুরনো এমডিকে তার জায়গা হস্তান্তর করার জন্য। কিন্তু বিএনপি সরকার কিন্তু দর্শক সেটা কিন্তু কিছুতেই কিন্তু মানতে রাজি নয়। আর যার ফলে কিন্তু এখন এই ইসলামী ব্যাংকের শত শত লক্ষ লক্ষ গ্রাহকরা কিন্তু তাদের আমানত কিন্তু তুলে ফেলেছে ব্যাংকটি থেকে। বিশেষ করে দর্শক এক কর্মদিবসেই কিন্তু প্রায় ৩,৫০০ কোটি টাকা কিন্তু তুলে ফেলেছে গ্রাহকরা। আর যার ফলে কিন্তু ব্যাংকটি কিন্তু খুবই তারল্য সংকটে ভুগছে। আর এইভাবে যদি সামনের দিকে আরো তুলতে থাকে ব্যাংকটি থেকে গ্রাহকরা তাদের আমানত, তবে কিন্তু দর্শক এই ব্যাংকটির অস্তিত্বই কিন্তু একেবারে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এই ব্যাংকটির অস্তিত্ব নিশ্চিহ্ন হওয়া কি দর্শক আপনারা বুঝতে পারছেন, যে ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে আসে। আর সেই ব্যাংকই যদি দেউলিয়া হয়ে যায়, তবে বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে, আর বিদেশিরা বা রেমিটেন্স কি পাঠাবে দেশে? সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, শেষ করবো তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলেই।